আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা সেটের দ্বিতীয় অনুশীলনের গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ করব। ইনফ্যাক্ট এই ম্যাথগুলো আসলে প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় কিন্তু কোনো না কোনো বোর্ডে এসে থাকে। তো আসো দেখো, প্রথমে এই যে এখানে বলতেছে যে 10 নাম্বার ম্যাথটা তোমার এফ অফ এক্স সমান এটা হলে দেখাও যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো। তাহলে এখানে মেইন টপিক হচ্ছে তোমার দেয়া আছে কিন্তু এটা, এখানে এফ অফ এক্স এর জন্য এই দুই জায়গাতে এক্স, বাট তোমার মান চাচ্ছে কি, মান কিন্তু এফ অফ এক্স টাইপের মান কিন্তু চাচ্ছে না, চাচ্ছে কি, চাচ্ছে হচ্ছে এফ অফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার টাইপের মান। তাহলে তুমি এই ম্যাথটা এইভাবে সলভ করতে পারো। দেখো আমি তোমাকে এখানে করায় দেই। তাহলে 10 নাম্বার আমরা লিখবো এইভাবে, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস ওয়ান বাই 2x মাইনাস ওয়ান। আচ্ছা, এখন আমাদের লাগবে রেজাল্ট লাগবে, অর্থাৎ মান এক্স এর মানটা কি আকারে লাগবে, লাগবে হচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আকারের। তো তোমাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে এফ অফ এক্স আছে, তুমি লিখবো অতএব, এখানে লিখবো অতএব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আসলে কি। যেহেতু বাম পাশে এখানে এক্স থাকার কারণে ডান পাশে উপরে এবং নিচে এক্স আছে, বাট দ্বিতীয় লাইনে আমরা দেখো এক্স এর পরিবর্তে কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার লিখছি। সুতরাং তোমাকে ডান পাশেও কিন্তু যে যে জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় এক্স এর পরিবর্তে তুমি লিখবা ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর 2 ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এটা গেল। এবং এই যে বাম পাশের যে তোমার হচ্ছে রাশিটা, এটাকে ফাংশনটা, এটাকে কিন্তু আমরা চালিয়ে নিয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি বা অথবা ইমপ্লাইজ দিয়ে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল, আর এই জায়গা তুমি বুঝতেই পারছো এখানে উপরে টু, তাহলে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে তারপরে দাঁড়াচ্ছে কি, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল, দেখো ওপরে কিন্তু লসাগু করা যাচ্ছে, ওপরে লসাগু এক্স স্কোয়ার, নিচেও লসাগু এক্স স্কোয়ার, কারণ এটা একটা ভগ্নাংশ আর এখানে যোগ, তার মানে কি ভগ্নাংশের যোগ তো লসাগু ছাড়া করা যায় না। ইভেন হরে দেখো এটা একটা ভগ্নাংশ আর এই পদটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তো এখানে মাইনাস আছে, তার মানে কি এখানেও লসাগু, তার মানে ওপরেও লসাগু নিচেও লসাগু। তাহলে আমরা ওপরের লসাগু তো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে টু গুণ করলে কিন্তু টু, তাহলে টু প্লাস এক্স স্কোয়ার দিয়ে এই যে ওয়ানও গুণ করলে, এই যে এক্স স্কোয়ার দিয়ে ওয়ানও গুণ করলে এক্স স্কোয়ার, আর নিচে আসতেছে আবারও ভাগ হচ্ছে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মিলে গেল, থাকলো হচ্ছে তোমার টু মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ওয়ানও গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে এই ম্যাথটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখো তাহলে এইখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে আমরা এই যে মেইন ভাগ চিহ্ন, যে সমানের সমান বরাবর যে ভাগ চিহ্নটা, এটাকে যদি আমরা গুণ চিহ্ন দেই, তার মানে এই নিচেরটা উপরে মানে হরের যে অংশটুকু, মেইন ভাগ চিহ্নের হরের অংশটুকু কিন্তু আবার ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে আমরা এটাকে এই মেইন ভাগ চিহ্ন গুণ দিব, তাহলে উপরে আছে টু এক্স, সরি টু, টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এই মেইন ভাগ চিহ্ন তখন যখন তুমি গুণ দিবা তখন এই এক্স স্কোয়ার নিচে এটা কিন্তু উপরে যাবে, তার মানে এক্স স্কোয়ার, আর নিচে আসবে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তো ক্যান্সেল আউট করে দেওয়া যায়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তোমার চাচ্ছে কি, চাচ্ছে কিন্তু তোমার এই যে খেয়াল করে দেখো সুন্দর করে, এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এই যে এই টাইপের মান চাচ্ছে। তো এটার নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে, তাহলে সেই ওয়ানটা হরে আছে, তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে যোজন যখন করব তখন আসলে কি দাঁড়ায় দেখো, এখানে যোজন করলে এফ অফ এক্স প্লাস, যোজন মানে তো যোগ, প্লাস এর নিচে যেহেতু হরে ওয়ান আছে তার মানে ওয়ান, আর নিচে আবার দেখো এফ অফ এক্স মাইনাস, এর নিচে মনে মনে ওয়ান আছে আর বিয়োজন মানে তো বিয়োগ, তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল, এই পাশে দেখো এখানে যেহেতু বাম পাশে হরে কিছু ছিল না বিধায় ওয়ান আছে, বাট ডান পাশে দেখো লব তো হচ্ছে তোমার টু প্লাস এক্স স্কোয়ার আর হর হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার, তার মানে ডান পাশে লব এবং হর উভয় আছে, তাহলে এখানে তো আর ওয়ান নিয়ে আসতে পারছো না, তুমি জাস্ট এটা আর এটা তুমি যোজন বিয়োজন করবা। তাহলে যোজনটা কি,
টু প্লাস এক্স স্কোয়ার এটা লিখলাম, তারপর যোজনের যোগ, এরপরে নিচেরটা তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার, এরপরে বিয়োজন, তাহলে বিয়োজনটা কি হবে, টু প্লাস এক্স স্কোয়ার আগে লিখবো, লেখার পরে বিয়োজনের বিয়োগ, তার মানে সূত্রের বিয়োগ, বিয়োজনের বিয়োগ, সেই বিয়োগ এখানেও হবে এখানেও হবে, তাহলে মাইনাস টু, আর বিয়োজনের বিয়োগ আর এই বিয়োগে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। তুমি এখানে লিখলে লিখতে পারো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে পাই, এটা লিখলে কোনো সমস্যা নেই। এখন তোমার কাজ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু মাইনাস টু কাটাকাটি করা, তাহলে কাটাকাটি করার পরে তোমার থাকলো কি এফ অফ এইখানে আমরা ভুল লিখে ফেলে দিয়েছি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এই জায়গাতেও তো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে তোমার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা তো আছেই, আর এই পাশে ওয়ান টু টু যোগ করলে ফোর, আর নিচে এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার, তাহলে এক্স যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কিন্তু পাবো, অতএব লেখা যায় এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল দুই দুগুণে চার, তার মানে এখানে কাটলে উপরে থাকবে দুই আর নিচে থাকবে এক্স স্কোয়ার, তাহলে এটাই কিন্তু তোমার আনসার। এটা কিসের আনসার বলো তো? এটা হচ্ছে তোমার এই যে যে মানটা চাইছে এই মানের আনসার কিন্তু এটা, অর্থাৎ এটা আমাদের চাইছে এটা, এটার মান নির্ণয় করতে বলতেছে, আর এটার মানই কিন্তু হচ্ছে তোমার এটা। তো এই হচ্ছে তোমার এই অঙ্কের সমাধান। তো আসো এরপরে আমরা তোমার এই যে 11 নম্বর ম্যাথটা করি। এটা বলেছে জি অফ এক্স সমান এত হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স এর মান যা হবে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান যেটা হবে আর জি অফ এক্স স্কোয়ার এর মান সেটাই হবে, অর্থাৎ পরস্পর সমান। দেখো এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে প্রথমেই আগে আমরা এটা লিখবো, লিখে এই যে জি অফ এক্স এর পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো, বসানোর ফলে একটা ফাইনালি মান পাবো। দেন আমরা কি করব, আবারও এটা লিখবো, পুরোটা লেখার পরে এইবার আমরা জি অফ এক্স এর পরিবর্তে আমরা লিখবো জি অফ এক্স স্কোয়ার, ওইটার মান বসাবো। কারণ এই দুইটার মান তুমি যদি অঙ্ক করার পরে তোমার ফাইনালি যদি একই রকম মান আসে তবেই কিন্তু তুমি লিখতে পারবে, অতএব জি অফ এক্স জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। সেই কাজটা আমরা করব। আসো আমরা প্রথমেই লিখবো 11 নাম্বার দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই হচ্ছে তোমার এক্স স্কোয়ার। আচ্ছা এটা দেওয়া আছে। এখন তোমার উদ্দেশ্য হচ্ছে অতএব জি অফ, এই যে বাম পাশে এটা খেয়াল করা, জি অফ এক্স নাই, এখানে আছে বাম পাশে ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে লিখতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল, বাম পাশে জির এক্স এর পরিবর্তে যখন ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো আমরা, তখন ডান পাশেও কিন্তু এক্স যে জায়গায় আছে সেই জায়গায় এক্স এর পরিবর্তে তোমাকে লিখতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আসো আমরা লিখি ওয়ান প্লাস এক্স এর পরিবর্তে আমরা লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার, এখন এক্স এর উপর স্কোয়ার আছে তার মানে ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার, প্লাস এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার ফোর আছে তার মানে এর উপরে ফোর, ভাগ ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন তুমি লিখবা এইখানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট, আর এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে লসাগু কি দাঁড়াচ্ছে দেখো, এখানে লসাগু নিচে এক্স টু দি পাওয়ার এইট, কিন্তু লসাগু এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার এইট এর লসাগু কিন্তু এক্স টু দি পাওয়ার এইট। কেন লসাগু হলো? কারণ এগুলো ভগ্নাংশ, আর ভগ্নাংশের যোগ লসাগু ছাড়া তো হবে না। তাহলে এক্স টু দি পাওয়ার এইট দিয়ে ওয়ান গুণ করলে এক্স টু দি পাওয়ার এইট, প্লাস এক্স টু দি পাওয়ার ফোর কে যদি এক্স টু দি পাওয়ার এইট কে যদি এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করি, অর্থাৎ এরকম হবে এক্স টু দি পাওয়ার এইট ভাগ এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে কি দুইটা এক্স এর জন্য একটা এক্স, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো হয় বিয়োগ, তার মানে এইট মাইনাস ফোর মানে হচ্ছে ফোর, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার ফোর, প্লাস আর এক্স টু দি পাওয়ার এইট হোক এক্স টু দি পাওয়ার এইট দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে কিন্তু ওয়ান, তার মানে উপরে ওইটা হলো আর নিচে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এখানে আমরা চাইলে আরো এক লাইন করলে করতে পারি, দরকার নাই, আমরা এই পাশের অঙ্কটা আমরা তুলে নিয়ে আসবো। তাহলে এই পাশে দেখো এখানে তোমার ইকুয়াল, তাহলে এক্স টু দি পাওয়ার এইট
প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 8, আর এটা গুণ। এই যে মেইন ভাগ চিহ্ন যদি আমরা গুণ দেই তাহলে এক্স টু দি পাওয়ার 4 যাবে উপরে, নিচে আসবে 1। এখন এখানে যদি আমরা মানে ভাগ করি অর্থাৎ এক্স টু দি পাওয়ার তোমার এখানে কাটাকাটি করলেও আসলে কাটাকাটি জাস্ট যায় না, জিনিসটা আসলে এরকম। এটা দিয়ে ভাগ করলে আসলে নিচে এক্স টু দি পাওয়ার 4 থাকে, তো সেটা আমাদেরকে লিখতে হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা ফাইনালি জি অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান কিন্তু পাইছি এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আসো আবারও আমরা লিখবো, এরপরে আবার এখানে লিখি, আবার আবার এটা লিখবো আমরা g of x ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স স্কোয়ার। এইবার দেখো ডান পাশে আসলে কি আছে, g of x স্কোয়ার আছে, তার মানে এই যে g of x এর পরিবর্তে তাহলে আমরা লিখবো অতএব g of x এর পরিবর্তে এক্স স্কোয়ার সমান তাহলে কি, তাহলে 1 প্লাস এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার তার উপরে a স্কোয়ার প্লাস এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার হচ্ছে 4, আবার নিচেও তাই এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার তার উপর পাওয়ার হচ্ছে a স্কোয়ার। তাহলে সমান, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আগে প্রথমে এটা যদি লিখি কোনো সমস্যা নেই, তাহলে এক্স টু দি পাওয়ার 8 পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, যোগ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আর এখানে এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো লক্ষ্য করো এই যে তোমার জি অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান কিন্তু পাইছি আমরা এটা, আর জি অফ এক্স স্কোয়ার এই যে এটার মান পাইলাম আমরা এটা, আর জি অফ তোমার এক্স স্কোয়ার এর মান কিন্তু পাইছি আমরা এটা। তো সুতরাং যেহেতু এই দুইটা একই মান পাইছি তাহলে আমরা লিখতে পারি অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। এটাই তোমার কি বলতেছে দেখানো হলো, মানে শুড, এস এইচ ও ডাব্লিউ ই ডি, শুড। এই হচ্ছে তোমার এই অঙ্কের আনসার। আসো এরপরে আমরা আজকে এই যে এই 12 নম্বর ম্যাথটা বলতেছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এই ম্যাথ গুলো অত্যন্ত সোজা, একদমই কোনো মানে আসলে এগুলো পরীক্ষায় আসে না, নৈবেত্তিকের জন্য আসে, তো আমরা করব। এখানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলতেছে, দেখো তাহলে 12 একটা করলে কিন্তু হয়ে যায় 12 ক। এখানে আমি অঙ্কটা তুললাম না, বলতেছে ক নাম্বার বলতেছে আর একটা অন্বয়, এবং এই অন্বয়ের তোমার অশূন্য উপাদান বা ক্রোমোজোর হচ্ছে 1 2 3, 3 জোড়া ক্রোমোজোর আছে। তাহলে আমরা জানি কোন একটা অন্বয়ের ক্রোমোজোরের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ। সুতরাং তুমি এখানে লিখবা দেওয়া আছে এটা, আচ্ছা একটা আমি বুঝা দিই, তাহলে লিখবাই হবে দেওয়া আছে, দেওয়া আছে আর ইকুয়াল 2 1 2 2 2 3। আচ্ছা তাহলে এখন আমরা লিখবো রেঞ্জ, অতএব আগে প্রথমে লিখবো আমরা ডোমেন, ডোমেন ইকুয়াল, তাহলে আমরা জানি ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়, তাহলে প্রথম উপাদান 2 2 2 2 50টা থাক, বাট আমরা 2 নিব একটা, তো আমাদের ডোমেন হবে 2, এর সেকেন্ড ব্র্যাকেট দেবা। এরপরে রেঞ্জ, রেঞ্জ হবে ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান, তাহলে এই যে দ্বিতীয় উপাদান দেখো এখানে 1 এখানে 2 এখানে 3, সুতরাং তোমার রেঞ্জ হচ্ছে 1 2 3। এই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। তো এইভাবে তুমি কিন্তু এই যে খ এবং গ নাম্বার ম্যাথও করতে পারো। তো আমি তোমার খ এবং গ নাম্বার ম্যাথ ওইখানেই থাক, আমি জাস্ট তোমাকে ধরে দিই। দেখো এবার আসো আমরা খ নাম্বার ম্যাথটা করবো। খ নাম্বার এস অন্যয়, অন্যয়কে এফ দ্বারা সূচিত করা হয়, আর দ্বারা সূচিত করা হয় এবং এস দ্বারা, যে কোনো ভাবে তুমি সূচিত করো না কেন, মানে প্রকাশ করো না কেন, বাট এই অন্যয়গুলোর প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলোকে বলবো আমরা ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে বলবো আমরা রেঞ্জ। সুতরাং তোমার এই 12 খ নাম্বার অঙ্কের তুমি লিখবা ডোমেন, ডোমেন ইকুয়াল আসলে -2 তারপরে -1 দেন 0 1 2, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ, রেঞ্জ সমান হচ্ছে তোমার কি দেখো এই দ্বিতীয় উপাদানগুলো, তার মানে তোমার হচ্ছে 1, আচ্ছা 0 দিয়ে আগে সাজে লিখি, 0 সাজে লিখলেও হবে, তুমি উল্টা পাল্টা লিখলেও কোনো সমস্যা নেই, 0 1 0 1 আর একটা হচ্ছে তোমার 0 1 4 0 1 4, এইটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে রেঞ্জ। তো অনুরূপ ভাবে গ নাম্বারটা চাইলেও তুমি করতে পারো, তো দেয়া আছে লিখবা আর আমি লিখে দিচ্ছি শর্টকাটে ডোমেন। গ নাম্বারের ডোমেন দেখো, ডোমেন হচ্ছে এই যে 1/2 1
দুইটা 1 আছে, একটা 1, আর 5/2 দুইটা আছে, একটা। তাহলে আমরা লিখবো হাফ কমা 1 কমা 5/2, এটা ডোমেন। দেন রেঞ্জ, এরপরে রেঞ্জ, তাহলে রেঞ্জ হচ্ছে তোমার 0, তারপরে 1, এরপরে 2, তারপরে -1, এরপরে -2। যদিও তুমি ছোট থেকে বড় লিখলে ভালো হতো, এটা এইভাবে লিখলে সবচেয়ে ভালো হয়। এটা এইভাবে লিখবা, এই যে তুমি আগে লিখবা -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। এইভাবে লিখলে সুন্দর হয়। আচ্ছা, তুমি সাজায় লেখো বা তুমি যেভাবে এলোমেলো আছে লিখলেও কোনো সমস্যা নেই, বাট সবগুলো উপাদান যেন থাকে। এই হচ্ছে কোনো একটা অন্বয়ের ক্রোমোজোর আকারে থাকলে, দেয়া থাকলে সেখান থেকে ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়, এটা তার সেই নমুনা। তুমি এইভাবে করতে পারো। এই ম্যাথগুলো আসলে সৃজনশীলে আসার কোনো সম্ভাবনা নেই, এগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। জাস্ট আমি এখানে তোমাকে দেখাই দিলাম, তুমি আশা করি এগুলো পারবা। আসো এরপরে আমরা ফাইনালি আমাদের এই যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে, এখানে অন্বয়ের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা অন্বয় কিন্তু দুইটাই অন্বয়। এই অন্বয়গুলো সেট গঠনে প্রকাশ আছে, এগুলোকে তালিকা পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন করব। তো আমি এই ম্যাথগুলো তোমাদেরকে করাই দিচ্ছি। দেখো, প্রথমে এখানে বলা হচ্ছে, দেখো প্রথমটা বলতেছে আর একটা অন্বয়। আমরা জানি অন্বয়কে আর দ্বারা প্রকাশ করা হতে পারে বা এফ দ্বারা প্রকাশ করা হতে পারে। আচ্ছা হোক, আর অন্বয়, এবং অন্বয়টা কি এক্স এবং ওয়াই দুটি চলকের সাহায্যে গঠিত। কারণ অন্বয়টা গঠিত হয় ক্রোমোজোরের মাধ্যমে, আর ক্রোমোজোরের প্রকাশ করতে গেলে তার তালিকা পদ্ধতিতে এক্স এবং ওয়াই দুইটি তোমার চলক লাগবে। তো এখানে চলক একটা এক্স একটা ওয়াই, এবং বলতেছে এক্স চলকটা এ সেটের মধ্যে থাকবে, আর ওয়াই চলক মানে এ এর উপাদানগুলো আছে এক্স এর মধ্যে, এবং বি এর উপাদানগুলো আছে তোমার হচ্ছে ওয়াই এর মধ্যে। তাহলে বলতেছে এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, আর যেখানে বলেছে এর মান এরকম হইলে তোমার এই যে এই অন্বয়কে, এটা সেট গঠনে আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো। আবার এটাকেও ওইভাবেই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা ক নাম্বার করি। প্রথমেই 13 ক নাম্বার আমরা লিখব, দেয়া আছে, দেওয়া আছে r equal x comma y such that x belongs to a comma y belongs to b, এবং শর্ত কি দেওয়া আছে x plus y equal 1। আর এখানে লেখা আছে, এবং কি লেখা আছে, এবং তোমার এই যে এর মানগুলো কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে -2, -1, 0, 1, 2। এটা তুমি লিখবা এইভাবে। এখন তোমার কাজ হচ্ছে এই যে এই অন্বয়ের যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, এটার মধ্যে কিন্তু একটা সমীকরণ দেওয়া থাকবে। এই সমীকরণটা তুমি বের করে নিয়ে আসবা। তো তুমি এইভাবে কাজ মানে অঙ্কটা করবা, লিখবা এখানে এখানে x প্লাস ওয়াই ইকুয়াল 1। এখন এখান থেকে তুমি জাস্ট y এর মানটা বের করবা। তাহলে y ইকুয়াল 1 মাইনাস কিন্তু x। এখন তুমি বলতে পারো স্যার যে x ইকুয়াল 1 মাইনাস ওয়াই লিখলে কি সমস্যা? সমস্যা আছে, মানের কোনো পার্থক্য হবে না, বাট ফাংশনের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। অর্থাৎ ফাংশনের সংজ্ঞাটা আসলে কি? ফাংশনের সংজ্ঞা বলা হচ্ছে যদি x এবং y এমন দুটি চলক হয় যেখানে x এর বিভিন্ন মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। এখানে x টা হচ্ছে স্বাধীন চলক আর y টা হচ্ছে অধীন চলক। তাহলে x স্বাধীন চলক মানে কি? যে x যেটা স্বাধীন চলক সেটা কিন্তু সমানের ডান পাশে রাখতে হয়, কারণ এই x এর মান তুমি ইচ্ছা মতো ধরবা, বাট y এর মান কিন্তু ইচ্ছা মতো ধরার কোনো সুযোগ নাই। x এর মান তুমি কি বসাবা তার উপর নির্ভর করে y এর মানটা দেবে। অর্থাৎ x টা হচ্ছে ইনপুট, আর ফাংশনটা হচ্ছে একটা মেশিন, আর y টা হচ্ছে আউটপুট। তাহলে এই যে x এর মানগুলো আমরা ইচ্ছা মতো এই যে এর মানগুলোই কিন্তু বসাবো, বাট এই y এর মান মানে x এর মানগুলো, এই মানগুলো বসানোর ফলে যে মানগুলো তৈরি হবে সেই মানগুলো কিন্তু হবে তোমার এই যে y এর মান কিন্তু হবে। তো আমরা এখানে এইভাবে অঙ্কটা করব, যে এই যে দেখো এটা একটা সমীকরণ দিলে দিতে পারো। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে x এর বিভিন্ন মানের জন্য y এর নির্দিষ্ট মান নির্ণয় করবা। তাহলে x এর মানগুলো বলে দিয়েছে ফাংশনে, x এর মান এর মধ্যে থাকবে। তাহলে এর সেট তো এটা, তার মানে এখানে এটা x আর এটা y। তাহলে x এর মান কয়টা? 1 2 3 4 5। x যেহেতু স্বাধীন এবং x এর মানগুলো এর মধ্যেই আছে, সুতরাং 5টা ঘর তোমাকে দাগাইতে হবে। 1 2 3 4 5, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন
এক্স এর মান ইচ্ছে মতো -2, তারপরে -1, তারপরে 0 1 2। এখন এই যে এক্স এর মানগুলো এই ফাংশন, এটা তো একটা ফাংশন, ওয়াই সমান 1 - x, এটা কিন্তু একটা ফাংশন। এই ফাংশনে বা এই মেশিনে তুমি ইনপুট দাও, ইনপুট দিলে যে মানগুলো পাবো সেই মানগুলো কিন্তু আউটপুট, অর্থাৎ ওয়াই এর মান। তাহলে এক্স এর মান যখন আমরা -2 বসাবো এই জায়গায়, দেখো কি দাঁড়ায় 1 -2, তার মানে 1 মাইনাস মাইনাসে +2, তার মানে 3। এক্স এর মান যখন আমরা -2 বসাইতেছি তখন ওয়াই এর মান কিন্তু আমরা পাচ্ছি 3। তো এক্স এর মান -2 বসালে এই জায়গাতে ওয়াই এর মান পাচ্ছি আমরা -3, শুধু 3। এক্স এর মান যদি -1 বসাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস, +1 আর 1 তার মানে 2। এক্স এর মান যদি 0 বসাও, এই জায়গায় যদি 0 বসাও তার মানে এখানে হচ্ছে 1। এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে মানে +1 -1 কাটাকাটি করে 0। আর এক্স এর মান যদি তুমি 2 বসাও তাহলে 1 এর থেকে -2 বাদ দিলে হচ্ছে -1। এটা এখন দেখো এখানে তোমার অন্বয়ের মধ্যে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এক্স এর মান এর মধ্যে থাকবে, ওয়াই এর মানও কিন্তু এর মধ্যে থাকবে। তো এক্স এর মান এর মধ্যে, ওয়াই এর মানও এর মধ্যে, এখানে এক্স ও এ এর ওয়াই ও এ, তাহলে দেখো এক্স এবং ওয়াই দুইটার মানই কিন্তু এর মধ্যে। এখন খেয়াল করে দেখো এই যে ওয়াই এর মান যে 3 2 1 0 -1 পাইলাম আমরা, এই মানগুলো প্রত্যেকটা কি এর মধ্যে আছে? নাই। কারণ দেখো এই যে ওয়াই এর মান 3, 3 তো ওয়াই এক্স এর মধ্যে নাই, তার মানে এই 3 কিন্তু নেওয়া যাবে না, এই 3 কিন্তু নেওয়া যাবে না। এবারে দেখো এক্স এর মান যখন -1 বসাইছি তখন ওয়াই এর মান কিন্তু 2 পাইছি, তো 2 কিন্তু এর মধ্যে আছে, সুতরাং এটা হবে, তারপরে এটা হবে, বাদ বাকি সবগুলোই হবে। এখন তোমাকে লিখতে হবে, এই জায়গাতে আমি তোমাকে করে দেখি, দেখো তুমি লিখবা যেহেতু যেহেতু তোমার যেহেতু 3 নট বিলংস টু, 3 আসলে কার মধ্যে নেই, 3 এর মধ্যে নেই, সুতরাং সুতরাং এই 3 আসলে কি ক্রোমোজোম তৈরি করে, 3 ক্রোমোজোম তৈরি করে -2,3। এটা নট বিলংস টু আর, অর্থাৎ আর এর মধ্যেই থাকবে না, অর্থাৎ এই ক্রোমোজোমটা আসলে এই অন্যের মধ্যেই থাকবে না। তাহলে থাকবে কে? এই যে এই ক্রোমোজোম, এই ক্রোমোজোম, এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম। তাহলে তোমাকে লিখতে হবে অতএব আর মানে অন্যয় সমান, এটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো জোড়া আমাদেরকে লিখতে হবে। তাহলে -1 2, এরপরে 0 1 1 0, এরপরে 2 -1, এই হচ্ছে তোমার অন্যয়। দেন তুমি লিখবা ডোমেন। এখন ডোমেন মানে কি আমরা জানি, এই ক্রোমোজোম গুলোর প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়। তাহলে তুমি লিখবা -1 0 1 2, এটা ডোমেন। এরপরে ফাইনালি রেঞ্জ, এই হচ্ছে রেঞ্জ সমান তুমি লিখবা ক্রোমোজোম গুলোর দ্বিতীয় উপাদানগুলোকে। তাহলে 0 সরি আগে প্রথমে -1 লেখো, -1, এই যে -1, তারপরে 0, এরপরে 1, এরপরে 2। তাহলে ডোমেন এবং রেঞ্জ দুটোই কিন্তু একই আসলে। তো এইভাবে তোমাকে কিন্তু করতে হবে, অর্থাৎ এক্স এর মানগুলো তুমি এই যে এর মানগুলো বসায় দিয়ে ওয়াই এর মান বের করবা, বের করার পরে তোমাকে দেখতে হবে যেহেতু এক্স এবং ওয়াই দুটার মানই কিন্তু এর মধ্যে আছে, তো এইখানে ওয়াই এর মান বসানোর, এক্স এর মান বসানোর ফলে ওয়াই এর মান যে আমরা 3 পাইছি, 3 কি আসলে এর মধ্যে আছে? নাই। যেহেতু 3 এর মধ্যে নাই, তার মানে কি এই 3 সহজে ক্রোমোজোমটা তৈরি হয়, সেটা কি -2 3, এই -2,3টা এই ফাংশন আর অন্যয় আর এর মধ্যে থাকবে না। তাহলে এই অন্যয় আর এর মধ্যে এই উপাদান বাদ দিয়ে বাদ বাকিগুলো সবগুলো নিয়ে কিন্তু অন্যয় এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর ওইটা বাদ দিয়ে এই অন্যয়ের তালিকা পদ্ধতি এইটা। আর এই তালিকা পদ্ধতি প্রকাশ করার পর আমরা জানি এই অন্যয়ের প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয় আর দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। সো এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে রেঞ্জ। আশা করি এটা বুঝতে পারছো। আসো আজকের ক্লাসের আমরা সর্বশেষ যে ম্যাথ এটা করব, এটাও দেওয়া আছে, এটা একটা অন্যয় এবং এই অন্যয়ের বলতেছে x বিলংস টু সি, y বিলংস টু সি, x এবং y উভয়ের মান c এর মধ্যে আছে এবং এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলতেছে দেখাও যে যেখানে c এর মান এত হলে এখানে বলবে আসলে এই অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, এটা আছে সেট গঠনে করতে হবে তালিকাতে, এবং কি করতে হবে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আসো আমরা এই ম্যাথটা আমরা করব। তো প্রথমেই তুমি লিখবা খ নাম্বার, যে দেওয়া আছে তোমার f সমান x, y such that x belongs to c, y belongs to c এবং y equal to x। এটা একটা অন্যয়ের তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এখন তোমার কাজ কি,
তুমি তারপরে এরপরে লেখো এবং, এটা লিখে রাখো, এবং কি সি সেটের সদস্য কি -1 0 -1 0 1 -1 0 1 2 3। এখন তুমি লিখবা এখানে এই অন্বয়ের ভিতর, অর্থাৎ এই অন্বয়ের সেট গঠন পদ্ধতিতে যদি প্রকাশ, তার ভিতরে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা তুমি বের করে নিয়ে আসবে। তাহলে y = 2x। এটার কি কোনো কিছু করার প্রয়োজন আছে? কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ তোমার যে চলকটা স্বাধীন, x চলক স্বাধীন, সেটা সমানের ডান পাশে আছে, এবং y চলক যে অধীন সেটা কিন্তু সমানের বাম পাশে আছে। অর্থাৎ আমরা এটা কিন্তু একটা ফাংশন, এবং এই ফাংশনের অলওয়েজ সারা জীবন এক্স চলককে সমানের ডান পাশে অর্থাৎ ইকুয়াল চিহ্নর ডান পাশে রাখতে হয়, আর ওয়াই চলককে ইকুয়াল চিহ্নর বাম পাশে রাখতে হয়। তো এটা যেহেতু আমাদের করাই আছে, জাস্ট এটার জন্য আমরা এক্স এর মান যেহেতু স্বাধীন এবং এক্স এর মানগুলো এই সির মধ্যে আছে, বলে দিচ্ছে এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি, বাট এক্স এর মান স্বাধীন মানে কি, এক্স এর মান 1 2 3 4 5, এই 5টা মান কিন্তু হবে। তো এক্স এর মান তুমি এই 5টা মান বের করে নিবা, এক্স এর মান 5টা, তাহলে এক্স ওয়াই 1 2 3 4 5, তাহলে এক্স এর মান -1 0 1 2 3। এক্স এর মান যখন -1 বসাবো এই জায়গায়, তখন -2 ওয়াই এর মান পাবো। এক্স এর মান যখন 0 বসাবো তখন এখানে 0 বসালে 0, এক্স এর মান 1 বসালে 2 কে 2, এক্স এর মান 2 বসালে এখানে 4, এক্স এর মান 3 বসালে 6। এখন বলেই দিয়েছে যেহেতু এক্স এবং ওয়াই উভয়ের মান সির মধ্যে থাকবে, বাট দেখো তো এখানে এক্স এর মান যে ওয়াই এর মান যে -2 আসলে, এটা কি সির মধ্যে আছে? নাই, সুতরাং এই মানটা নেওয়া যাবে না। এক্স এর মান ওয়াই এর মান যে তোমার 4 আসছে, এটা কি সির মধ্যে আছে? নাই, এটাও নেওয়া যাবে না। এক্স ওয়াই এর মান যে 6 আসলো, 6 কি সির মধ্যে আছে? নাই, তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে তোমাকে লিখতে হবে যেহেতু -2, 4, 6 নট বিলংস টু আসলে কি সি, এই সি সেটের সদস্য সি সেটের মধ্যে নয়, সুতরাং এই তিনটা ওয়াই এর ভ্যালু আসলে তিনটা ক্রোমোজোম তৈরি করবে। সেই ক্রোমোজোম তিনটা কি -1, -2 এই একটা, এরপরে হচ্ছে 2, 4 এই একটা, আর ফাইনালি 3, 6। এটা নট বিলংস টু আসলে কি এই যে এফ অন্যয়ের মধ্যে থাকবে না, এফ অন্যয়ের মধ্যে নেই। তাহলে এই 3 জোড়া নেই, বাট এই 2 জোড়া তো আছে। এই 2 জোড়া নিয়ে তোমাকে কিন্তু অন্যয় গঠন করতে হবে। তাহলে তুমি লিখবা অতএব এফ ইকুয়াল তোমার হচ্ছে তোমার 0 0 একটা, আর একটা হচ্ছে তোমার 1 2, এই হচ্ছে তোমার এফ অন্যয়। এখন এর ডোমেন কি হবে দেখো, ডোমেন হবে 0 1। এরপরে রেঞ্জ কি হবে, রেঞ্জ হচ্ছে তোমার 0 2, সরি 0 2, এর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, ফার্স্ট ব্র্যাকেট দিলেই কিন্তু মানে মার্ক দেবে না। আসলে তোমার ডোমেন এবং রেঞ্জ বা ফাংশন এগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। তো এই হচ্ছে তোমার এই ম্যাথ। তো আজকের ভিডিও বা আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদের বইয়ের 10 থেকে 13 নাম্বার ম্যাথ পর্যন্ত একদম ক্লিয়ারলি একটা মানে স্পষ্ট বা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এই ম্যাথগুলোকে তুমি আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হবা।